নমস্কার, সবাইকে গল্প শোনার আমন্ত্রণ। আজ পাঠ করব অলোক রায়ের লেখা গল্প অপরিচিতা। অফিসে যাবার তাড়া, তারই মধ্যে চিত্তে সেই চেনা বিক্ষোভ। এসে গেছেন তিনি। শুরু হলো নিঃশব্দ আলাপচারিতা। ওই ডিভোর্সি মেয়েটার সঙ্গে অত মিশো না, মেয়েটা ভালো না। তুমি জানলে কি করে? মেয়েরা সবসময় মেয়েদেরই দোষ দেখে। মন্দ না হলে ওর বর ওকে ডিভোর্স দেবে কেন? হয়তো ওর বর নিজেই একটা বাঁদর। সব বরেরাই বাঁদর। তাদের কোমরে দড়ি বেঁধে নাচাতে না পারলে আবার বউ কিসে? তুমি আমাকে নাচাতে? সময় পেলাম কোথায়? মাত্র 2 বছর। সবে তোমার কোমরে দড়ি বাঁধছিলাম, হঠাৎ টিফিন টাইমে মিস মিত্র তার টিফিন বাক্স নিয়ে ঢুকে এলেন আমার কেবিনে। বন্যা সতর্ক করে দেবার পর সেদিন মনে হলো সত্যি বোধহয় মিস মিত্র আলগামুঠোর মেয়ে। যে উপাদানে 4 দেওয়ালের মধ্যে স্বর্গ রচা যায় তার সবটাই গলে পড়ে গেছে তার আঙুলের ফাঁক দিয়ে। আমার টেবিলে ফাইলপত্র সরিয়ে প্রতিদিনের মতো টিফিন বাক্স খুললেন তিনি। গন্ধে মম করে উঠল ঘর। অবশ্যই কোনো লোভনীয় পদ। এইটাই তো বোঝাচ্ছিল বন্যা। লোভের জ্বালায় জড়াতে চাইছে মিস মিত্র। মিস মিত্র যে সম্বোধনে অত্যন্ত বিরক্ত হন সেটাই বলে শুরু করলাম। দেখুন মিসেস পাকরাশি, ডাক্তারবাবু আমাকে ভাজাভুজি খেতে একেবারে মানা করে দিয়েছেন। আমার জন্য আর এসব আনবেন না। টিফিন বাক্স বন্ধ করে উঠে দাঁড়ালেন মিস মিত্র। ছিপ তুলে শিকারি যখন দেখে টোপ খেয়ে গেছে, কিন্তু বড়শিতে গাঁথেনি মাছ, সেই রকম হতাশ এবং উদাস তার মুখ। আমাকে প্লিজ ওই নামে ডাকবেন না স্যার। একটু রাগের সুর মিস মিত্রর। হতাশা রাগের জনক। কাজে ডুবে যেতে যেতে পরিষ্কার শুনলাম নিঃশব্দ শব্দ। গুড বয়। গুড বয় তো ছেড়ে গেলে কেন? আমার অভিমানে শব্দহীন উচ্চারণ। কি করুণ উক্তি তার। যেতে পারলাম কই? ভাইপোর অসম্পূর্ণ জীবনযাপন বড় কষ্টের কারণ ছিল পিসিমার। যখনই আমার কাছে আসতেন সঙ্গে আনতেন একগাদা মেয়ের ফটো। কেউ তার জায়ের ভাইজি, কেউ বা পাশের বাড়ির দত্তদের মেজে মেয়ে। দত্তগিনের হাতে রান্নার তারিফ করে বলতেন, জামাই ষষ্ঠীতে গেলে দেখবি যেমন আমিষ তেমন নিরামিষ রান্না, ভেবে পাবি না কোনটা আগে খাবো। যেন জামাই ষষ্ঠীতে ভালো মন্দ খাবার লোভেই মানুষ বিয়ে করে। পিসিমার আগমনে একজন খুব বিরক্ত হয়। ওই এলেন ঘটকগিন্নি। তার রাগ কিছুটা আমার মধ্যেও সঞ্চারিত হয়। আহ পিসিমা, কতবার বলেছি তোমায়, বিয়ের শখ আমার একবারেই মিটে গেছে। ন্যাড়া বেলতলায় বারবার যায় না, তবু নিরস্ত করতে পারি না তাকে। ভাইপোর পাকস্থলীর খবর তিনি ভালোই রাখেন। এই যে মেয়েটা দেখছিস, নন্দ উৎসবে যা তালের বড়া বানায় না, এক ঝুড়ি খাবার আগে থামতে পারবি না। এদিকে MA পাস, আর খুব মজবুত গড়ন। তোর আগের বউটার মতো পলকা না। খাদ্য পাঠ স্বাস্থ্য ভাইপোর রুচি অনুযায়ী ক্রমান্বয়ে এনে ফেললেন পিসিমা। পলকা শব্দটা যে বন্যার কাছে রুচিকর ঠেকবে না আগেই জানতাম। আমার চিত্তে তাথই নিত্যে সেটা জানিয়ে দিল সে। বন্যার সম্বন্ধে এমন শব্দ প্রয়োগে আমিও ক্ষুণ্ণ হই, বিরক্তির শব্দ করি। আহ, তবু পিসিমার বাঁকা নাক সোজা হয় না। 3 দিনের জ্বরে পাঠ গুটোয়। মেয়েরা এমন তুসু প্রাণী হলো কবে থেকে? এ মেয়ে দেখবি 30 দিনের জড়াজড়ি তুচ্ছ করে ঠেলে উঠবে নিজের জোরে। আমি কথাটাই এতটুকু গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ হলেন পিসিমা। তোর যে বয়স হয়ে যাচ্ছে খোকা, এরপরে যখন তোর ইচ্ছে হবে তখন যে আর পাত্রী পাবি না তুই। কিছুতেই আমাকে প্রলুব্ধ করতে না পেরে তখনকার মতো চলে গেলেও হাল ছাড়েন না পিসিমা। আমি গোঁ ধরে থাকি বিয়ে করব না, পিসিমা গোঁ ধরে থাকেন বিয়ে আমার দিয়ে ছাড়বেন। দুজনে সমান গোয়ার, একই রক্ত তো। পিসিমা চলে যেতেই মনের মধ্যে বুড়বুড়ি কাটে। গুড বয়। গুড বয়ের কপালটা কি শুধুই লোকসানের? চাপা হাসির শব্দ শুনলাম বন্যার। এ হাসি তো বন্যা আমাকে লুকিয়ে কিছু দেবার আগে হাসত। এটাই কি দিতে চেয়েছিল? হাতে নগদ বেশ কিছু টাকা এবং ভবিষ্যতে 3 কামরার একটা ফ্ল্যাট পাবার আশ্বাসে প্রপিতামহের আমলের জরাজীর্ণ বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিয়ে কিছুদিনের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে অন্য পাড়ায় চলে গেলাম। সেখানে আমাকে একাকী দেখে সামনের ফ্ল্যাটের মাসিমা স্নেহপ্রবণ হয়ে এটা সেটা রেঁধে দিয়ে যেতে শুরু করলেন। মাসিমা রান্নার হাতটি বেশ, ভালোই খাচ্ছিলাম। কদিন পরে দেখি মাসিমার বদলে বাটি হাতে এসে দাঁড়ালেন তার মেয়ে। বুঝলাম, ঘুষ দিয়ে মনস্কামনা সিদ্ধ করা এ যুগের ধর্ম। কন্যাটি তার শুনেছিলাম কলেজের লেকচারার। তার হাবে ভাবে অবশ্য আমার প্রতি মুগ্ধতার কোনো লক্ষণ দেখলাম না।
বোধহয় মেয়ের বয়স হয়ে যাচ্ছে বলে এই ব্যস্ততা মায়ের। বয়স কিছুটা বেশি হলেও আমার উপযুক্ত। বন্যার পরামর্শে কাছে আসা মেয়েদের তাড়িয়ে তাড়িয়ে আমিও তো আর খোকাটি নেই। 46টি মোমবাতি জ্বালিয়ে 3 ফুঁয়ে নেভাতে পারিনি গত বছর। পিসিমার সতর্কবাণী মনে পড়ল, তোর যে বয়স হয়ে যাচ্ছে খোকা। বন্যা আর বাত সেধো না। আগ্রহ ভরে মেয়েটিকে ঘরে ডাকলাম। আসুন আসুন, বসুন। ইস, আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কেন? আমাকে বললে আমিই গিয়ে নিয়ে আসতাম। আর তাছাড়া রোজ রোজ দেবারই বা দরকার কি? সে আপনি মাকে বোঝাবেন। কিছুক্ষণ পরে এসে বাটিটা ঢাকাটা নিয়ে যাব। আপনি খেয়ে নিন। আজ তো ছুটির দিন, বসুন না একটু, আমি চট করে খেয়ে নিই। বাসনগুলো আপনি একেবারে নিয়ে যান। খেতে খেতে অবান্তর কথা কিছু বলছিলাম। শিক্ষিকার গাম্ভীর্যে তিনি শুনছিলেন, কিন্তু বলছিলেন না কিছুই। অনেক দিন পরে আজ আবার বন্যার উপস্থিতি অনুভব করলাম। কিছু বলতে চাইছিল সে, কিন্তু আজ তার কথা কিছুতেই শুনব না আমি। আর কোনোদিনই তার কথা শুনব না, বরং পিসিমার বারবার করা সতর্কবাণী স্মরণ করব। খোকা, তোর বয়স হয়ে যাচ্ছে। খোকা, তোর বয়স হয়ে যাচ্ছে। কথা শোনাতে না পেরে হেসে চলে গেল বন্যা, যেন গল্পের শেষ তারই হাতে। তখন তো জানতাম না, চলে যাবার পরে পরেই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল সে। অপেক্ষা ছিল শুধু একটা নির্দিষ্ট সময়ের, বড় হবার, বেড়ে ওঠার। আড়ালে আড়ালে হয়তো আর একটু বড় হতে চাইছিল সে, কিন্তু এবার আমাকে অধৈর্য হতে দেখে তড়িঘড়ি নেমে পড়তে হলো তাকে মাঠে। বিকেলে ফুরফুরে মেজাজে ফুটপাত ধরে হাঁটছিলাম। লেকচারারের মুখখানা দিব্যি দেখতে। আটপৌরে শাড়িতে ঘরোয়া রূপেও মনে ঢুকতে পেরেছেন, এটা কি তার কম কৃতিত্ব? রোজ তাদেরটা খাচ্ছে, আজ তাদের কিছু খাওয়াবো ইচ্ছে হলো। ম্যাকডোনাল্ডের দোকান থেকে কিছু কিনবো বলে পা বাড়িয়েছে সেদিকে। হঠাৎ দেখি একটি মেয়ে আঁচল কোমরে গুঁজে পাশে ঘেঁষে আসা দুটি রোমিওকে সশব্দে দুটি চড় মেরে হতভম্ব করে দিয়েছে তাদের। তার উপর ধমক দিচ্ছে ইংরেজিতে। ভাষা বুঝছে না বলে কি করুণ মুখচ্ছবি সেই প্রহিত দুটো অসহায়ের। আর কি দীপ্ত ভঙ্গি সেই সদ্য তরুণীর। একাধারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আবার শক্তিতে দুর্গা। সাধারণত এসব ব্যাপারে জড়াতে চাই না, কিন্তু মেয়েটার আশ্চর্য আকর্ষণ শক্তি আমাকে টেনে নিয়ে গেল সেদিকে। উত্তেজনায় নাকের দুপাশে এভাবে ঘামের ফোঁটা ফুটে ওঠা নির্ভীক ওই মুখ আমার অনেক দিনের চেনা। মুগ্ধ হয়ে দেখছিলাম। হঠাৎ সম্বিত ফিরল। আমার আধিক্যতায় অসন্তুষ্ট হয়ে, অমনি একটি চর যদি রাস্তার মধ্যিখানে উপহার দেন, রাত্রে অবধারিত আত্মহত্যা করতে হবে আমাকে। চপেটা ঘাতের পরিবর্তে ঠোঁটের 20 ভাগের 1 ভাগ একটি হাসির কুঞ্চন মাত্র দিয়ে আমাকে ধন্য করলেন সেই অপরিচিতা। কিন্তু অপরিচিতা কি সত্যি? তবে এত চেনা চেনা লাগে কেন? মেয়েটাও কি আমাকে চেনে? ভিড়ের সকলকে ছেড়ে আমার কাছেই বা রুমাল চাইল কেন? রুমালে ঘষেও সেই দুর্বৃত্তটার স্পর্শ যেন মোছা গেল না হাত থেকে। একটু সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা যাবে না কোথাও? প্রশ্নটা আমাকেই করা। কাছেই আমার ফ্ল্যাট, ডেটল হ্যান্ড ওয়াশও আছে, কিন্তু ফ্ল্যাটে আমি একাই থাকি যে। কি করে আপনাকে যেতে বলি? তাতে কি, আমি ক্যারাটে তাইকুন্ডো সব জানি। চলুন, হাতটা ভালো করে ধুয়ে আসি। গা ঘিন ঘিন করছে নোংরা ছেলে দুটোকে ছুঁয়ে। আমার সৌভাগ্যকে হিংসে করতে করতে ভিড়ের সকলে এদিক ওদিক চলে গেল। মেয়েটি এলো আমার ফ্ল্যাটে। সত্যি এটা আমার ফ্ল্যাট না মেয়েটার? সাবান দিয়ে হাত ধুয়ে এসে বলল, দাঁড়ান, আপনাকে চা করে দিই। যেন আমি তার অতিথি। কিচেন থেকে তার আওয়াজ এলো, ইস, এখনও আপনার অগোছালো অভ্যাসটা গেল না। সেই চায়ের কৌটোটা বাঁদিকের খোপে, আর চিনির কৌটো পড়ে আছে বিসলেরির বড় ডাব্বার পিছনে। বন্যার মতো সহস্নেহে গঞ্জনা দিতে শিখল কী করে মেয়ে? যতই ক্যারাটা তাইকুন্ডু জানুক, এভাবে একজন একলা পুরুষের ঘরে স্বচ্ছন্দে বিচরণের সাহসেই বা সে পেল কোথা থেকে? সত্যিই কি সে অপরিচিতা? আমার ঘরে মেয়েলি কণ্ঠ টেনে আনলো একজনকে। লেকচারার বলে কি কৌতূহল থাকতে নেই? বেল বাজতে কিচেন থেকে বেরিয়ে এলো মেয়েটি। আপনি বসুন, আমি দেখছি। লেকচারার অবাক। নৈরিতা, তুই? আসুন দিদিমণি, চা করছি, খেয়ে যান। চা খেতে খেতে আমার মুখে মেয়েটির সাহসিকতার ঘটনা শুনে অধ্যাপিকা বললেন, কলেজের বাঁদর ছেলেগুলো সব জব্দ ছিল ওর কাছে। এত সাহস তুই কোথা থেকে পাস নৈরিতা? দার্শনিক উচ্চারণ মেয়েটির। আমার যে এদিক ওদিক দুই দিকেই দেখা দিদিমণি। সে আবার কি? লেকচারার দিদিমণি বুঝলেও আমি তো একথার কোনো অর্থ বুঝলাম না। বারণ করলেও এ মেয়ে শুনবে না।
কাপ প্লেটগুলো ধুয়ে তুলে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো নৈরিতা। দুটো 8 পৌরে শাড়ি কিনে এনে রাখবেন তো এখানে। কাপগুলো ধুতে গিয়ে সিঙ্কের জলের ছিটে পেটের কাছে শাড়িটা ভিজে গেছে একেবারে। আর যাই, আর দেরি হলে বাবা মার কাছে বকুনি খেতে হবে। যাবার সময় ফ্ল্যাটের চাবিটা তুলে নিল। এটা আমি নিয়ে যাচ্ছি, আপনি ডুপ্লিকেটটা বার করে ব্যবহার করবেন। আমি আর্তনাদ করি, সে কি, কেন? সপাট উত্তর নৈরিতার, কাল এসে যদি দেখি আপনি তখনও অফিস থেকে ফেরেননি, আমি কি রাস্তায় দাঁড়িয়ে থাকব? আপনি কালকেও আসবেন বুঝি? শাড়ি দুটো কি নইলে আপনার জন্য আনতে বলেছি? সাধারণ সুতির শাড়ি কিন্তু। আমার মুন্ডুতে ঘূর্ণিপাক তুলে চলে গেল সেই তাইকুন্ডু জানা অপরিচিতা মেয়েটি। চলে গেল, কিন্তু ফিরে এলো সেই রাত্রে আমার স্বপ্নে। বন্যাকে হারিয়ে ঈশ্বরে বিশ্বাসও হারিয়ে ফেলেছিলাম। অনেক দিন পরে সকালে ঘুম থেকে উঠে কাকে যেন প্রণাম করলাম, চাইলাম কিছু, সে যেন আসে। সেই অচেনা রূপসী, যে অবলীলায় দখল করে নিতে পারে সব কিছু, এমনকি ফ্ল্যাটের চাবিটাও। সারাদিন একটা ঘোরের মধ্যে ছিলাম। অফিসে কাজের মধ্যে হঠাৎ খেয়াল হলো, কাল থেকে একবারও বন্যা এলো না কেন আমাকে সাবধান করতে। তখনও বুঝিনি সেদিনের বন্যার হাসির মর্ম। অফিস ছুটির আগেই বেরিয়ে পড়লাম। শাড়ি কিনে ফ্ল্যাটের দরজায় এসে চিন্তা করলাম বেল বাজাবো কিনা। ভাবলাম থাক, আওয়াজে সামনের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারেন মাসিমা কিংবা তার মেয়ে। অপরিচিতা এসেছে কিনা তারই বা স্থিরতা কী। চাবি ঘুরিয়ে হ্যান্ডেল লক খুলে ভিতরে ঢুকে অনেক দিনের এক ভুলে যাওয়া স্বর্গীয় দৃশ্য প্রত্যক্ষ করলাম। আমার শ্রীহীন বিছানায় নিদ্রারতা এক শ্রীময়ী। নিশ্চিন্ত ঘুমে পায়ের ডিম পর্যন্ত উঠে গেছে তার শাড়ি। কিন্তু একজন অচেনার ঘরে এত নিশ্চিন্ততা কী করে পেল এই অপরিচিতা? অগোছালো আমার ফ্ল্যাটের প্রতিটা জিনিস এখন গোছানো। তার মানে অনেকক্ষণ আগে এসেছে এই মেয়ে। পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আহা, ঘুমুক, ডাকলাম না তখনই। আসার পথে ডিমের ডেভিল কিনে এনেছিলাম, চট করে 2 কাপ চা করে আনলাম। এবার তো ডাকতেই হয়। নৈরিতা, উঠুন, এগুলো ঠান্ডা হয়ে যাবে। উঠে বসে এতখানি জিভ কাটল সে। ছি ছি, আগে ডেকে দিলেন না কেন আমাকে? আমি সান্ত্বনা দিলাম, তাতে কি হলো, নিন, এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাবার সময় ফ্ল্যাটের চাবি তো নিলই না, মানি ব্যাগ খুলে কয়েকটা নোটও নিয়ে গেল। বাইরের কিছু আনবেন না কাল। আজ দেখলাম বাড়িতে কিছু নেই। কাল বাজার করে আনবো, স্ন্যাক্স আর রাত্রের খাবার বাড়িতেই করে দেব। দরজা বন্ধ করার জন্য কাছে এসেছিলাম। কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি কে? একটা হাত আমার হাতের উপর রেখে স্পর্শ দিয়ে তার পরিচয় জানাতে চাইল। এখনও চিনতে পারেননি আমাকে? আমি নৈরিতা। দুষ্টু একটা হাসি ছিল তার মুখে। এ মেয়ে জানল কী করে? পমফ্রেট মাছ আমার প্রিয়। অনেক দিন পরে বাড়িতে তৃপ্তি করে মাছ ভাত খেলাম। দিনের বেলা অফিস ক্যান্টিনের যেমন তেমন ঝোল ভাত, রুই অথবা কাতলা, পাবদা অথবা ট্যাংরা, এই 4 রকম ছাড়া মাছের স্বাদ ভুলে গিয়েছিলাম। রাত্রে খেতাম ডিম পাউরুটি, চিজ, মাখন, এইসব হাবিজাবি। আজ আমার দিন বদলেছে। বহুদিন আগে যেমন বন্যাকে দেখার লোভে সময়ের আগে অফিস থেকে পালাতাম, ঠিক সেই অবস্থা আজ আবার ফিরে এসেছে। বাড়ির পথ এত দূর হয় কেন? আরও দ্রুত হাঁটি আমি। চাবি ঘোরাবার মৃদু শব্দে একজন ছুটে এসে দরজা খুলে দিয়ে হাসি মুখে অভ্যর্থনা জানালো আমাকে। চোখ জুড়িয়ে গেল। আমার আনা খয়েরি আর কালো ডুরের শাড়িতে নৈরিতার উজ্জ্বল রং উজ্জ্বলতর হয়ে উঠেছে। এলিয়ে দিয়েছে কেশভার। অভাব শুধু কপালের লাল নিশানের। একটি পাত্র থেকে তুলে তুলে চিঁড়ে বাদাম ভাজা খেলাম দুজনে। সে তার নিজের জন্য চা নিয়ে এলো আর আমার জন্য কফি। কফি পেলেন কোথায়? বাড়িতে ছিল না তো। কিনে আনলাম সব। ভবানী মার ভাঁড়ার করে রেখেছিলেন তো কিচেনটাকে। কালকেই খুঁটিয়ে দেখে গিয়েছিলাম সব কিছু। আজ দরকারি জিনিসগুলো কিনে নিয়ে এলাম। কিছু আরও বাকি আছে, কাল আনবো। প্রেম, অপ্রেম, ভালো লাগা, মন্দ লাগা, সকল কিছু তুচ্ছ করে সময় গড়ায়। সন্ধ্যা পার হয়ে রাতে ঝিঁঝি ডাকে। পাশের ঘর থেকে শাড়ি বদলে আসে নৈরিতা। আলগা একটা খোঁপা বেঁধে নেয়। ফ্ল্যাটের চাবি আর ব্যাগের টাকা নিয়ে দরজার কাছে যায়। আমিও যাই সেখানে। শেষবারের মতো বুঝিয়ে যায়। হট ক্যারিয়ারে খাবার রইল রাতের। তবু বেশি দেরি করবেন না, নতুন কিনে এনেছি ওটা। কি জানি কতক্ষণ গরম থাকে। আর হ্যাঁ, খাবার আগে হাতটা ধুয়ে নেবেন কিন্তু। আপনার তো ওতেই যত আলিস্যি। চমক খাই আমি। 23 বছর আগে সেই নির্দেশ। কে আপনি? আমার একটা হাত নিজের 2 হাতের মধ্যে তুলে নিয়ে স্পর্শ দ্বারা কিছু বোঝাতে চাইল সেই অপরিচিতা।
মুখে গতকালের মতো এক রহস্যময় হাসি। এখনও চেনেননি আমায়? আমি নই রীতা। বন্যা, তুমি অন্তত আমার এই শঙ্কার নিরসন করো। কেই অপরিচিতা? এত কেন পরিচিত সে? প্রতি কথায় কেন সে মনে পড়িয়ে দেয় তোমাকে? 23 বছর আগে তুমিই যেন ফিরে এসেছো নই রীতা হয়ে। মনে পড়ছে পুরনো কথাগুলো। সেই গোয়ার তুমি দিনে এমএ পড়তে পড়তে ম্যারেজ রেজিস্টারের খাতায় সই করে এলাম দুজনেই তখন 21। আমাদের কাছে তুচ্ছ হয়ে গেল দুই পরিবারের বিক্ষোভ, তুচ্ছ হয়ে গেল অর্থের অনাধিক্য। ভাষাজ্ঞানের জোরে এক নতুন পত্রিকা সহ সম্পাদকের পদ পেয়ে গেলাম সহজেই। মাইনে সামান্য, কিন্তু অসামান্য প্রেমের পুঁজিতে আমরা তখন অশেষ বিত্তশালী। এর উপর বন্যা, তুমি যখন দুটো টিউশনি পেয়ে গেলে, আমরা সেদিন সেলিব্রেট করেছিলাম কেক কেটে। অন্য দিনগুলোয় তুমি ফেরার পথে কখনো আনতে ঝালমুড়ি, আমি আনতাম ফুলুরি। তুচ্ছতা সেই সুগন্ধি ফুলগুলো দিয়ে গেঁথে নিতাম আমরা অসামান্য মালা। তবু সেই মালা ছিঁড়ে দিয়ে একদিন তুমি চলে গেলে। আজ আবার কে যেন আসতে চাইছে আমার কাছে। কেন এই অপরিচিতার সম্বন্ধে তুমি কিছু বলতে আসছো না? তুমি কি চাও অবিন্যস্ত পরিধানে মেয়ে আবার আমার বিছানায় শুয়ে ঘুমোক? আমি যদি দুর্বল হয়ে পড়ি? শেষবারের জন্য বন্যা এলো। সেই দুর্বোধ্য হাসি নিঃশব্দ শব্দে রঙ্গ ভরে নই রীতার কথাগুলোই শুনিয়ে দিল। আমি ক্যারাটে জানি, আমি তাইকুন্ডু জানি। এটাই কি নই রীতার এদিক ওদিক দুই দিক দেখা? 7টা দিনও কাটেনি আমরা তখন তুমিতে। নই রীতা বলল, এবার আমরা বিয়ে করে নিই, চলো। সে কি করে হবে? তোমার যে আমার অর্ধেক বয়সও হয়নি। তোমার বাড়ির লোক রাজি হবে কেন? অসতর্ক হয়ে বলে ফেলল সে। আগেও তো রাজি হয়নি তারা। ব্রাহ্মণ অব্রাহ্মণের ফিকির তুলেছিল। এ তো নই রীতার জবানিতে বন্যার অভিযোগ। পরিবারের সম্বন্ধ ছিন্ন করে বিয়ে করতে হয়েছিল আমাদের। বিয়ের ব্যাপারে ভালো করে চিন্তা করা দরকার। আমি তোমার থেকে 24-25 বছরের বড় নই রীতা। ভালো করে ভাবো তুমি। ঝঙ্কার দিল সে। ভাবনার কিছু নেই, আমি শান্ত করতে চাই তাকে। ভেবে দেখো। কিচ্ছু ভাববো না। প্রবল উত্তেজনায় অসংকোচে আমার কোলের উপর এসে বসে পড়ল নই রীতা। যেন এই ক্রোড়ে তার শতসিদ্ধ অধিকার। তার ত্বকের লাবণ্য, তার চুলের সুবাস, এ সবই আমার বড়ই চেনা। আমার স্মৃতির যক্ষ প্রহরার সঞ্চয়। সে আবার আসবে বলেই বোধহয় এদিকের এই 23টা বছর আমাকে এভাবে আগলে সামলে রেখেছিল, যেন আমি অন্যের কাছে নিজেকে সঁপে না দিই। এখন আমি নিশ্চিত বন্যাই নই রীতা। তবু ক্রোড়াসীন অপরিচিতকে পুনরায় প্রশ্ন করি, তুমি কে? দুষ্টু হেসে সে বলল, আজও চেনোনি? আমি না, তুমি অন্য কেউ নও, তুমি বন্যা। লুকোচুরি খেলায় ধরা পড়া মেয়েটার মতো ফিক করে হেসে ফেলল নই রীতা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।